তো মালভূমি অঞ্চলের আমাদের সিলেবাসে 4টে মালভূমি সম্পর্কে পড়তে দিয়েছে, তার মধ্যে তিনটে তো খুবই ইম্পর্টেন্ট। তো মালভূমি কাকে বলে আমরা সবাই জানি, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের উঁচু যদি হয় তাহলে সেটা মালভূমি, আমরা সবাই জানি। তো এই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। এই মালভূমির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এগুলো সংজ্ঞার ভিতরে আমাদেরকে লিখতে হবে, জানতে হবে যে টেবিল ল্যান্ড কেন বলে মালভূমিকে। যে উপরিপৃষ্ঠটা টেবিলের মতো হয়, সমতল প্রকৃতির, চারপাশটা খাড়া প্রকৃতির হয়, এটাকে বলা হচ্ছে এই জন্য টেবিল ল্যান্ড বলা হয়। আমরা আমাদের সমভূমি অঞ্চল পশ্চিমবঙ্গে দেখেছি পূর্ব দিকে রয়েছে, পূর্ব দিক থেকে পশ্চিমগামী যদি আমরা হই ধীরে ধীরে, তাহলে আমরা আস্তে আস্তে উঁচু ঢিবির মধ্যে উঠছি, অর্থাৎ মালভূমির দিকে উঠছি, যেটা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি। তো সিলেবাসে আমাদের কি কি মালভূমি দিয়েছে এক এক করে চলে আসি। প্রথমে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। যেমন দেখো, কোনো এটা চারিদিকে ধরো পর্বত অঞ্চল, এইভাবে পর্বত বেষ্টিত আছে বিভিন্ন, এইখানে আছে মালভূমি অঞ্চল, একটা মালভূমি আছে সাপোজ। এবার সেই মালভূমিকে বিভিন্ন পর্বত কি করেছে, বেষ্টন করে রেখেছে। বেষ্টন করে রেখেছে মানে ঘিরে রেখেছে। তার মানে এই যে মিডিলের মালভূমি অঞ্চলটা, সে পর্বত দ্বারা পরিবেষ্টিত। এদিকে পর্বত, এদিকে পর্বত, এদিকে পর্বত, এদিকে পর্বত, চারিদিকে পর্বত রয়েছে, চারিদিকে পর্বত। তো চারিদিকে এই পর্বতগুলো কি করেছে, এই মালভূমি অঞ্চলকে পরিবেষ্টন করে রেখেছে, এই মালভূমি অঞ্চলকে পরিবেষ্টন করে রেখেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা পার্বত্য রিজিয়নে যখন মালভূমি, এদের কিছু বৈশিষ্ট্য আছে যে এরা খুব উঁচুতে হয়। এই মালভূমিগুলো বিশেষ করে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে। সেখানে ভাঁজ খেয়ে গিরিজনী আলোড়নের একটা প্রভাব রয়েছে, এই ধরনের মালভূমি অঞ্চল সৃষ্টি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালভূমিগুলো অনেক উঁচুতে রয়েছে এবং পর্বতগুলো এদেরকে ঘিরে রেখেছে। এই যে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চল উঁচু নিচু ভূমিভাগও থাকতে পারে, কারণ মালভূমি অঞ্চল যেহেতু তরঙ্গায়িত অবস্থান সৃষ্টি হয়, সমতলও হতে পারে উপরিপৃষ্ঠটা। আর এই মালভূমি অঞ্চলগুলো, এখানে ধরো একটা পার্বত্য অঞ্চল রয়েছে, এই যে মালভূমি, আবার একটা পার্বত্য অঞ্চল। তার মানে এই যে দুটো পর্বত কি করলো, এই মিডিলের যে অঞ্চলটা, অর্থাৎ এই যে মালভূমি অঞ্চল, এইটাকে আমরা বলছি মালভূমি অঞ্চল, যে এই একটা পর্বত আর এই একটা পর্বত দ্বারা বেষ্টিত আছে, ঘিরে রাখা আছে। তাহলে পর্বত বেষ্টিত মালভূমি একদম ইজি কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট। যখন কোনো মালভূমি পার্বত্য অঞ্চল দ্বারা পরিবেষ্টিত থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। বৈশিষ্ট্য বিশেষগুলো কি আছে আমরা সেটা দেখলাম, যে বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব উঁচুতে হয় এবং ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এদেরকে বেশি দেখা যায়। পর্বত বেষ্টিত মালভূমির কিছু উদাহরণ, যেমন আমরা জানি যে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, এটাও কিন্তু একটা পর্বত বেষ্টিত মালভূমি। আমরা তিব্বত পড়েছি, তিব্বত, ভেরি গুড। তিব্বত বা টিবেটান প্লেটু ইজ দ্য মোস্ট লার্জেস্ট প্লেটু ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে কিন্তু তিব্বত। আর তিব্বত মালভূমি একটা পর্বত বেষ্টিত মালভূমি। এই তিব্বত মালভূমির একদিকে রয়েছে কুয়েনলুন পর্বত। কোন পর্বত? কুয়েনলুন পর্বত। আরেকদিকে কে আছে? হিমালয় পর্বত। হিমালয় পর্বত। এই দুটো পর্বতের মধ্যবর্তী যে অঞ্চল, সেখানে কিন্তু মালভূমিটা রয়েছে। এটা কোন মালভূমি? তিব্বত মালভূমি। এটা পৃথিবীর বড়, সব থেকে বড়, বৃহত্তম মালভূমি এবং এটা একটা পর্বত বেষ্টিত মালভূমি। আমাদের ভারতে একটা পর্বত বেষ্টিত মালভূমি আছে, জানো? ভেরি গুড, লাদাখ। লাদাখ, হিমালয়, এদিকে ওদিকে কারাকোরাম রেঞ্জ রয়েছে। এই লাদাখ কিন্তু আমাদের ভারতের উচ্চতম মালভূমি, আমাদের ভারতের উচ্চতম মালভূমি। নাম কি? লাদাখ। এটা আমাদের ভারতের পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে আমাদের ভারতের একটা পর্বত বেষ্টিত মালভূমির নাম বলো। আমাদের ভারতের উচ্চতম মালভূমির নাম কি? তাহলে এই কোয়েশ্চেন গুলো শর্ট কোয়েশ্চেন রিলেটেড টু দিস প্লেটু, যেটাকে আমরা ইন্টারমন্টেন প্লেটু বলছি, যেটাকে বলছে পর্বত বেষ্টিত মালভূমি। কনসেপ্ট ক্লিয়ার? এবারে কি সংজ্ঞা দেব, এর সাথে দুটো বৈশিষ্ট্য দেব, এটা ডায়াগ্রাম ইউজ করবো, এটা আমরা উদাহরণ দেব, ব্যাস। আমার এইভাবে কোয়েশ্চেনের অ্যান্সারটাকে সাজাতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট মালভূমি, যেটাকে বলা হয় ডাইসেক্টেড প্লেটু বা ব্যবচ্ছিন্ন মালভূমি। ডাইসেক্টেড প্লেটু বা ব্যবচ্ছিন্ন মালভূমিটা কি, এটা বুঝে নাও ভালো করে। সাপোজ ধরো এটা একটা মালভূমি অঞ্চল, এটা একটা মালভূমি অঞ্চল, টেবিলের মতোই, টেবিল ল্যান্ড যেহেতু। তো এই মালভূমি অঞ্চল দিয়ে নদী যাতায়াত করতেই পারে। এটা একটা মালভূমি অঞ্চল, এখান দিয়ে নদী যাতায়াত করতেই পারে। তো যদি এখান দিয়ে নদী যায়, তাহলে নদীর তো একটা যাওয়ার রাস্তা দিতে হবে। নদী যদি যায়, তো নদী যাওয়ার রাস্তা যদি আমরা দিই, সাপোজ এখান দিয়ে নদী যাচ্ছে, এখান দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছে, নদীর এখান দিয়ে যাচ্ছে, তাহলে নদী যদি যায়, তাহলে একটু হলেও এই অঞ্চলটা গভীর খাত তৈরি হবেই। নদী যাওয়ার রাস্তায় খাত তৈরি হবেই, বিচ্ছিন্ন হবেই।
আলাদা হবেই, মালভূমি আলাদা হচ্ছে। কার দ্বারা আলাদা হচ্ছে? নদী দ্বারা। কারণ নদী তার প্রবাহ পথ তৈরি করবে, নদী তার প্রবাহ পথ তৈরি করবে। এ আরো গভীর হতে পারে, এই অঞ্চলটা আরো গভীর হতে পারে। কেন গভীর হবে? কারণ নদী যত ক্ষয় করবে এই অঞ্চলটা তত গভীর হবে, তত গভীর হবে। তাহলে যদি গভীর হয় তাহলে তার মানেটা কি হচ্ছে? যে মালভূমি এই অঞ্চলটা আর একটা অঞ্চল, তাহলে এই যে মালভূমি অঞ্চল এর মধ্যবর্তী স্থান দিয়ে বা কোনো জায়গা দিয়ে যদি নদী যায়, যদি নদী যায় তাহলে নদী তো ক্ষয় করবেই। তাহলে যদি ক্ষয় করে তাহলে সেই অঞ্চলটা তো, এই পুরো মালভূমিটার মধ্যে তো একটা ডিভাইডেশন চলে আসছে, বিচ্ছিন্নতা চলে আসছে। একসাথেই ছিল, নদী কি করলো? একটা ব্যবচ্ছিন্ন পাঠ তৈরি করলো। কার দ্বারা ব্যবচ্ছিন্নতা হলো? তাহলে নদী দ্বারা বিচ্ছিন্ন হলো। কার দ্বারা বিচ্ছিন্ন হলো? নদী দ্বারা বিচ্ছিন্ন হলো। নদী দ্বারা বিচ্ছিন্ন এই মালভূমিকে কি বলা হয়? ব্যবচ্ছিন্ন। কি মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি। এবারে দেখো, তাহলে এখানে তো আরো একটা নদী যেতেই পারে, যে একটা মালভূমি অঞ্চল দিয়ে একটা নয় আরো নদী যেতে পারে। তাহলে এখান দিয়ে যদি একটা নদী যায়, সেও তো আলাদা করছে, বিচ্ছিন্ন করছে। তাহলে নদী দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলা হচ্ছে? ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি বা ডাইসেক্টেড প্লেটু। আচ্ছা, আমাদের ভারতের ছোটনাগপুর মালভূমির নাম শুনেছো? এটা ব্যবচ্ছিন্ন মালভূমি। এটা আমাদের ভারতের সব থেকে বড় ব্যবচ্ছিন্ন মালভূমি। অনেক নদী গেছে, যেমন একটা দামোদর হতে পারে। এই 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 ব্যবচ্ছিন্ন মালভূমি অর্থাৎ ছোটনাগপুরের ওপর দিয়ে ওকে ক্ষয় করেছে, ডিভাইড করেছে, হতে পারে। তাহলে এই মালভূমি অঞ্চল যে আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমি, সেখান থেকে আমাদেরকে পড়তে হবে এই বিষয়গুলো, যে কেন ব্যবচ্ছিন্ন হচ্ছে, উৎপত্তি কি, বৈশিষ্ট্য আমরা কি দিতে পারবো। এখানে মাঝে মধ্যে বন্যা প্লাবিত অঞ্চল দেখা যেতে পারে, হতে পারে, যেহেতু বর্ষাকাল, নদী আছে, এই মালভূমিতে একটু আধটু চাষবাস হতে পারে, কারণ নদী যাচ্ছে, পলি সঞ্চয় করতে পারে। তাহলে এইগুলো আমাদের কনসেপ্ট থেকে নিয়ে আসতে হবে। ব্যবচ্ছিন্ন মালভূমি, এমনি মালভূমি কিন্তু খনিজের ভান্ডার। মালভূমি অঞ্চল তো খনিজের ভান্ডার, খনিজ তো থাকে। তো সেই ব্যবচ্ছিন্ন মালভূমি অঞ্চলে খনিজ আছে প্রচুর পরিমাণে। কারণ আমরা জানি তো, ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার, দ্য মাইন স্টোর অফ ইন্ডিয়া। এটা বোঝা গেছে। এরপরে আমরা কোন মালভূমি, আচ্ছা তোমরা জানো যে ছোটনাগপুর ছাড়া আর কোন মালভূমি হতে পারে? এক্স্যাক্টলি, হ্যাঁ, এই যে আমাদের ভারতের এই রিজিয়নে কর্ণাটক আছে, কর্ণাটক, ঠিক আছে। এই কর্ণাটকে এখানে গুরুত্বপূর্ণ মালভূমি আছে, মালনাদ আর ময়দান। প্রথম অংশটা হচ্ছে মালনাদ, তার পরের অংশটা হচ্ছে ময়দান। এও কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ে। তাহলে এটাও এক্সাম্পল আমরা দিতে পারি যে মালনাদ ময়দান মালভূমিও কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ে। আর আমাদের হচ্ছে বুন্দেলখন্ড, বাগেলখন্ড, এগুলো হাজারিবাগ। হাজারিবাগটা মেইনলি এদিকে ঝাড়খণ্ডের দিকটা আছে, ব্যাপারটা বোঝা গেছে। এগুলোও কিন্তু তোমার ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ে। এরপরে আমাদেরকে যেটা যেতে হবে সেটা হচ্ছে লাভা গঠিত মাল। এই লাভা গঠিত মালভূমির মধ্যে কয়েকটা কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে, যে ম্যাগমাটা যে বেরোচ্ছে, ম্যাগমাটা যে বেরোচ্ছে, দীর্ঘদিন ধরে ম্যাগমা বেরোতে পারে ভূ অভ্যন্তর থেকে। প্রশ্ন হচ্ছে ম্যাগমা বেরোচ্ছে কেন? ম্যাগমায় প্রেসার থাকলে ম্যাগমা বেরোবে। আর একটা বিষয়, প্রেসার থাকলেই যে বেরোবে, দুর্বল জায়গা লাগবে। তাহলে কোনো ফাটল যদি থাকে সেটা দুর্বল জায়গা। যদি বিস্ফোরণ করে ম্যাগমা বের হয় তাহলে কিন্তু সেটা সঞ্চয় হয়ে সঞ্চয়জাত পর্বত তৈরি হয়, উচ্চতা অনেক বেশি। কিন্তু যদি বিস্ফোরণ না ঘটায়, কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসে, এই ধরনের অগ্নুদ্গমকে বলা হয় বিদার অগ্নুদ্গম। বিদার অগ্নুদ্গম খুব ইম্পর্টেন্ট, টার্মটা মাথায় রাখতে হবে, যে এই যে লাভা গঠিত মালভূমিগুলো বিদার অগ্নুৎপাতের ফলে কিন্তু তৈরি হয়। তাহলে বিদার অগ্নুদ্গমের ফলে ম্যাগমা ভেতর থেকে, ভূঅভ্যন্তর থেকে বেরিয়ে আসছে এবং স্তরে স্তরে সঞ্চয় হচ্ছে দীর্ঘদিন ধরে, একদিন দুদিন না, দীর্ঘদিন ধরে। তাহলে এর ওপর একটা স্তর তৈরি হলো, স্তর তৈরি হলো, তার উপর আরো স্তর তৈরি হলো, স্তরে স্তরে সিঁড়ির ধাপের মতো, স্তরে স্তরে সিঁড়ির ধাপের মতো যখন ম্যাগমা বেরিয়ে এসে দীর্ঘদিন ধরে কি তৈরি করছে? মালভূমি তৈরি করছে, তখন আমরা তাকে কি বলি? লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমি। তাহলে একদিন নয়, কিন্তু দীর্ঘদিন ধরে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে কোনো ফাটল দিয়ে, সিঁড়ির ধাপের মতো দিনের পর দিন কিন্তু সঞ্চয় হয়ে এই ম্যাগমাগুলো লাভা রূপে সঞ্চিত হয়ে এই মালভূমি তৈরি করে। একে লাভা গঠিত মালভূমি বলা হয়। একে কি বলা হয়? লাভা গঠিত মালভূমি।
এই লাভা গঠিত মালভূমির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন এগুলো আগ্নেয় শিলা। সিম্পল ব্যাপার, কারণ ম্যাগমা বেরিয়ে আসছে মানে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা মানে খুব কঠিন, খুব শক্ত। আগ্নেয় শিলা খুব একটা নরম হয় না। আমরা রেল লাইনের পাথর দেখেছি, ও খুবই হার্ডি রক, ব্যাসল্টিক রক। এই যে মালভূমি অঞ্চলগুলো তাহলে কিন্তু সছিদ্র নয়, আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু প্রিজার্ভেশন বেশি নেই, যেতে পারবে না জল, তো প্রিজার্ভ হবে কি করে? জল নিয়েও আসা যাবে না নিচ থেকে। এই মালভূমি অঞ্চলগুলোতে রেগুর মৃত্তিকা দেখা যেতে পারে। কেন? কারণ ব্যাসল্টিক রক, আর ব্যাসল্ট থেকে কালো মাটি এটা তৈরি হয়। ব্যাসল্ট থেকে কালো মাটি তৈরি হয়, কালো মাটিকেই কৃষ্ণ মৃত্তিকা বা তোমার রেগুর মৃত্তিকা বলা হয়। তাহলে এই মাটি কিন্তু তৈরি হতে পারে এই মালভূমি অঞ্চলগুলোতে। আমাদের ভারতের দাক্ষিণাত্য মালভূমি, আমরা জানি যে আমাদের ভারতের উচ্চতম লাদাখ মালভূমি, কিন্তু বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এটাও কিন্তু একটা তোমার লাভা গঠিত মালভূমি, বিদার অগ্নুৎপাতের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে এই মালভূমি। তাহলে আমাদের ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। এটা কি ধরনের মালভূমি? লাভা গঠিত মালভূমি। এটা কোন অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে? বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। এবং আরেকটা জিনিস, আমরা ডেকান ট্র্যাপ নাম শুনেছি। ডেকান মানে দাক্ষিণাত্য, আর ট্র্যাপ মানে সিঁড়ি, দাক্ষিণাত্যের সিঁড়ি। এই বিষয়টা কি? অর্থাৎ ধাপে ধাপে তৈরি হয়েছে, তাই সিঁড়ি তৈরি হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের কিছু রিজিয়ান, তেলেঙ্গানার কিছু রিজিয়ান, এই সমস্ত রিজিয়ান জুড়ে কিন্তু এই মালভূমি দেখা যায়। ব্যাপারটা বোঝা গেছে? এই মালভূমির বিস্তার রয়েছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে লাভা গঠিত মালভূমি বুঝতে পেরেছি আমরা। তো এই তিনটে খুব ইম্পর্টেন্ট মালভূমির ক্ষেত্রে, চিত্র সহ তোমাদেরকে লিখতে হবে টোটালটাই, সংজ্ঞা, এদের উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে, ডায়াগ্রাম দিয়ে ইউ শুড রিপ্রেজেন্ট ইন এক্সাম। ব্যাপারটা বোঝা গেছে? এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শিল্ড মালভূমি বা মহাদেশীয় মালভূমি। এটার গুরুত্ব কম, কিন্তু সিলেবাসে দিয়েছে, পড়তে হবে। যে কি মানে আমাদের এই পৃথিবীর অনেক প্রাচীন কিছু অংশ, ভূখণ্ড আছে পৃথিবীতে। তোমরা ক্লাস 8-এ কানাডিয়ান শিল্ড পড়েছো, কোথায়? উত্তর আমেরিকা পড়ার সময়। তোমরা আমাদের ভারতের উপদ্বীপীয় যে অংশগুলো আছে, উপদ্বীপীয় অংশ, সেগুলো খুব প্রাচীন। উপদ্বীপীয় ভারতের অংশগুলো প্রাচীন, কানাডিয়ান শিল্ড প্রাচীন অংশ। তো এই যে অঞ্চলগুলো যারা একটা সময় অনেক উঁচু ছিল, ক্ষয় পেয়ে পেয়ে ক্ষয় পেয়ে পেয়ে উচ্চতা কি হয়েছে? কম হয়েছে, এবং অতি অতি প্রাচীন এগুলো। এদের উচ্চতা এখন সমভূমির মতো হয়নি, এরা মালভূমির মতো উচ্চতায় রয়েছে এখন বর্তমানে। আর এরা খুব অনেকটা জায়গা জুড়ে আছে, তাই এদেরকে মহাদেশীয় মালভূমি বলছে। কারণ একটা মালভূমি সুবিস্তার লাভ করেছে, অনেকটা জায়গা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। তো এই মালভূমিগুলোকে বলা হয় মহাদেশীয় মালভূমি। এর আরেক নাম হচ্ছে শিল্ড মালভূমি। যেমন কানাডিয়ান শিল্ড, কানাডিয়ান শিল্ড একটা উদাহরণ। আর এই পৃথিবীতে টোটাল মোটামুটি ভাবে কতগুলো শিল্ড মালভূমি আছে? 12টির মতো শিল্ড মালভূমি আমাদের এই পৃথিবীতে রয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটা তোমার সংজ্ঞা বৈশিষ্ট্যের মধ্যে ঢুকবে। আর ডায়াগ্রামটা ওই তুমি যদি পারো উত্তর আমেরিকার ম্যাপ এঁকে কানাডিয়ান শিল্ডটা যদি দেখাতে পারো, এটা একটা ডায়াগ্রাম ইউজ হতে পারে। তো মোটামুটি মালভূমি এগুলোই আছে। আর আমাদের মানুষের জীবনে মালভূমির কি গুরুত্ব সেটা দিতে পারে 2 নম্বরে, হয়তো দিয়ে দিল যে মানুষের জীবনে মালভূমির গুরুত্ব কি আছে। মালভূমি তো মাইন্ড স্টোর, মানে ম্যাক্সিমাম খনিজ ভান্ডার যদি কোথাও পাওয়া যায় মালভূমিতেই আছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শিল্প গড়ে উঠেছে। তাহলে মালভূমির খনিজের উপর ডিপেন্ড করে তো ইন্ডাস্ট্রি বেল্ট গড়ে উঠেছে, সেখান থেকে মানুষের কাজ, প্লাস বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন গুলো, সেগুলো প্রোডাকশন তৈরি করার জন্য সেগুলো তো তোমার খনিজ উপাদানগুলো ব্যবহার হচ্ছে। সেটা লৌহ ইস্পাত শিল্প হতে পারে, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি হতে পারে, বিভিন্ন জায়গায় মালভূমি অঞ্চলের খনিজ ইউজ হচ্ছে। তাহলে মালভূমি অঞ্চলের উপর মানুষের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে, নির্ভর করছে, কারণ সেখান থেকে খনিজ আরোহণ করছে, সেখানেও তাদের অর্থনীতি, খনিজের উপর ডিপেন্ড করে কি হচ্ছে? শিল্প হচ্ছে, সেটাও অর্থনীতির মধ্যে ঢুকছে। মালভূমি অঞ্চল কিন্তু এই দিক থেকে চাষবাস কিন্তু খুব একটা ভালো হয় না মালভূমি অঞ্চলে। ওই যে জলসেচ ব্যবস্থা করে বা সার প্রয়োগ করে হতে পারে, কারণ ল্যাটেরাইট মাটি, লোহিত মাটি, এগুলো কিন্তু খুব একটা উর্বর নয়, তাই চাষ খুব একটা ভালো হয় না। কিন্তু ওই যে খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, এই জন্য শিল্প গড়ে উঠছে খুব ভালোভাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর মালভূমি অঞ্চলে একটু চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। হ্যাঁ, যেগুলো মোটামুটি উষ্ণ মালভূমি সেগুলো তো আছেই, আবার শীতল কিছু মালভূমি থাকতে পারে, সেটাও আবার চরম ভাবাপন্ন। মহাদেশের ভিতরে থাকলে চরম ভাবাপন্ন হয়, ঠান্ডা হলেই যে চরম ভাবাপন্ন হবে এটা কিন্তু ভুল কথা। ঠান্ডা হলেও চরম ভাবাপন্ন হতে পারে, কারণ ওকে গরম করার জন্য তো স্থল মানে সমুদ্রের অঞ্চল তো পৌঁছাতে পারছে না আশেপাশে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপর
সমভূমির মধ্যে আমরা ঢুকছি, যে মালভূমির পর সমভূমি আমাদেরকে কয়েকটা পড়তে দিয়েছে। কোন কোন সমভূমিগুলো আমাদেরকে পড়তে হবে, ক্লাস 9-এর সিলেবাসে আমাদের 4th লেসনে ভূমিরূপের মধ্যে কি কি সমভূমি আমাদেরকে দিয়েছে এগুলো একটু জেনে নিই আমরা। তো সমভূমি কাকে বলে আমরা প্রত্যেকেই জানি, যে 300 মিটারের কম যদি উচ্চতা হয়, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেল থেকে আপ টু 300 মিটার এর নিচে থাকতে হবে যে বিস্তীর্ণ ভূভাগ, সেটাই সমভূমি। আমরা সমভূমিতে বাস করি, আমরা জানি সমভূমি চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে সমতল, কোনো জায়গায় উঁচু নেই। মালভূমিতে যেমন যেদিকে তাকাই উঁচু নিচু দেখতে পাবো, এমনই আমার পরিচিত কয়েকজনের বাড়ি রাস্তা থেকে 200 মিটার উঁচুতে বাড়ি, মালভূমি অঞ্চল। রাস্তা থেকে 200 মিটার উঁচুতে, অর্থাৎ বাড়িতে উঠতে গেলে ঢালু হয়ে উপরে উঠতে হবে। যেহেতু বন্যা প্রবণ অঞ্চল, মালভূমি অঞ্চলের মধ্যে ওই যে নদীগুলো কিন্তু বর্ষাকালে বন্যা সৃষ্টি করে। তো ওই যে আমাদের পশ্চিমবঙ্গেই আছে, পশ্চিম মেদিনীপুরে ঘাটাল অঞ্চল, এই যে ঘাটাল অঞ্চল, এই উঁচু নিচু ভূমিভাগ, বন্যা হয়। এবার সে বাড়ি তৈরি করবে কোথায়, মানে সারা জীবনে একটা বাড়ি তৈরি করবে, এমন বাড়ি তৈরি করবে উঁচুতে তৈরি করবে যাতে বন্যার হাত থেকে বাঁচতে পারে। আবার তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিচের তলায় খুব একটা ওরা বাস করে না, উপরের তলায় বাস করে যাতে বন্যার হাত থেকে বাঁচতে পারে। হ্যাঁ, বর্ষাকালে নিচের তলায় থাকতেই পারবে না, জল এতটাই চলে আসবে। এবারে 1 বছর হলো না, 2 বছর হলো না, 3 বছর পর হতে পারে, 4 বছর পর হতে পারে খুব ভারী বন্যা। বিশেষ করে ডিবিসি যখন জল ছাড়বে, দামোদর ভ্যালি কর্পোরেশন, তখন তো বন্যা হবে। তো আরো সিস্টেমেটিক ব্যাপারটা এরকম ধরনের মালভূমি অঞ্চলে। এই জন্য উঁচু নিচু আমরা দেখি না, এগুলো এগুলো আমরা সমভূমি থেকে উপলব্ধি করতে পারি না। আমরা যেদিকে তাকাচ্ছি সমভূমি আছে, কিন্তু ওরা উপলব্ধি করে ঢেউ খেলানো রাস্তা, তাও ঢেউ খেলানো রাস্তা। যারা ঝাড়খণ্ডে গেছো কখনো দেখবে যে রাস্তা যাচ্ছে যেন রাস্তায় গাড়ি যাচ্ছে মানে ঢেউ খেলাতে খেলাতে এইভাবে, একবার নামছে তো একবার উঠছে, একবার নামছে তো একবার উঠছে। এটা মালভূমির তরঙ্গায়িত বৈশিষ্ট্য। তো সমভূমি অঞ্চল পুরো লেভেল। তো সমভূমি অঞ্চলে আর কিভাবে তৈরি হয়, সমভূমি বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে, কিছু সমভূমি সঞ্চয়ের ফলে তৈরি হতে পারে, কিছু সমভূমি ক্ষয় পেয়ে তৈরি হতে পারে। ক্ষয় পেয়ে মানে কি, উচ্চতা অনেক বেশি ছিল, ক্ষয় পেতে 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 নিচু হয়ে গেছে, প্লেন ল্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। কিছু জায়গা নিচু ছিল, সেই জায়গায় ডিপোজিশন হতে হতে সঞ্চয় হতে 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 সমভূমি হয়ে গেছে। গর্ত ছিল, সমুদ্র ছিল, হ্রদ ছিল, সঞ্চয় হয়েছে, সমভূমি তৈরি হয়ে গেছে। ক্ষয় হয়েছে, লেভেল হয়ে গেছে, সঞ্চয় সমভূমি তৈরি হয়ে গেছে। তাহলে কোনো জায়গায় সঞ্চয় হয়ে সমভূমি তৈরি হতে পারে, কোনো জায়গায় ক্ষয় হয়ে সমভূমি তৈরি হতে পারে। আমাদের সিলেবাসে কিছু সমভূমি আছে যেমন উন্নত সমভূমি, কিছু সমভূমি আছে অবনত সমভূমি। অবনত মানে কি, উঁচু ছিল, ভূ আন্দোলনের ফলে নিচু হয়ে গেছে। নিচু জায়গা ছিল, সমুদ্র অঞ্চল ছিল, উপকূলবর্তী অঞ্চল ছিল, সেগুলো ভূ আলোড়নের ফলে উঁচু হয়ে গেছে। যেমন তুরানের সমভূমিটা হচ্ছে অবনত সমভূমির উদাহরণ। যেমন আমাদের ভারতের মালাবার উপকূল বা এই যে অঞ্চলের যে সমভূমিগুলো, উপকূলীয় সমভূমি অঞ্চলগুলো, এগুলো উন্নত সমভূমির উদাহরণ। হ্যাঁ, পূর্ব উপকূলীয় সমভূমি এটা উন্নত সমভূমির উদাহরণ। আমাদের সিলেবাসে কিছু সমভূমি পড়তে দিয়েছে যেগুলো দিয়ে ডায়াগ্রামও আঁকতে হবে আমাদেরকে। একটা একটা করে আমরা চলে যাচ্ছি। যে প্রথমেই আমরা যেটার মধ্যে আসছি সেটা হচ্ছে পলিগঠিত সমভূমি বা প্লাবন সমভূমি। এটা কি একদম ভালো করে বুঝে নিতে হবে যে পলিগঠিত সমভূমি বা প্লাবন সমভূমিটা কি। ধরো এটা সমভূমি অঞ্চল, সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে নদী গেছে, নদী বিশেষত নিম্ন অববাহিকা মানে হচ্ছে সমভূমি। তাহলে ধরো এটা নিম্ন অববাহিকা, নদী গেছে, এটা নদীর উপত্যকা, সমভূমি অঞ্চলে নদীর উপত্যকা। তাহলে এই নদীর উপত্যকা যত সমভূমির দিকে আসবে তার উপত্যকার মধ্যে পলি রাশি বেশি সঞ্চয় হবে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ যত নিচের দিকে আসছে পলি প্রচুর নিয়ে আসছে। তাহলে পলিগুলো ম্যাক্সিমাম তো এর উপত্যকায় আগে জমা করবে। তাহলে উপত্যকায় যদি নিম্ন অববাহিকায় ও পলি জমা করে, তাহলে এই জল দশটার সময় বেশি ও ধারণ করতে পারবে না, কারণ উপত্যকার অনেকটা জায়গা তো ও পলি দ্বারা সঞ্চয় করে রেখেছে। তাহলে অত্যাধিক জল যদি বেড়ে যায় বর্ষাকালে, ধারণ করবে কি করে সেই জল? সেই জল কি করবে, আমাকে ছেড়ে দিয়ে আমি উপর থেকে ঘুরে আসি, ধরে রাখতে পারছে না, তো সম্ভব নয়। অতিরিক্ত জল তখন কি হবে, ওই দুকুল অববাহিকার ভেসে যাবে। তাহলে যদি ভেসে যায়, আমরা যদি এটাকে এইভাবে দেখতে চাই, ধরো ভেসে গেছে, ভেসে গেছে অববাহিকা অঞ্চল জল দ্বারা ভেসে গেছে, তাহলে ওই জল কি হবে, আমাদের নদী অববাহিকার উপরে উঠে আসবে। নদী অববাহিকার উপরে উঠে আসছে, জল উঠে এসছে, উঠে এসছে। তাহলে এই জল যদি উঠে আসে, পরবর্তীকালে বর্ষাকালের পর জল তো শুকিয়ে যাবে, কিন্তু শুধু তো জল উঠে আসেনি,
জলের সাথে নুড়ি, কাকড়, পলি, কাদা, বালি, তারা উঠে এসছে। তারা তো আর ওখান থেকে সরে যাবে না, ওরা ওখানে জমা হয়েছে, সঞ্চয় হয়েছে। তাহলে এই অঞ্চলটা, আশেপাশের অঞ্চল থেকে একটু হলেও এর উচ্চতা বাড়বে না কমবে? অবশ্যই উচ্চতা বাড়বে। তাহলে এর যদি উচ্চতা বাড়ে আশেপাশের অঞ্চল থেকে, তাহলে নতুন একটা ভূমিভাগ গড়ে উঠেছে এখানে, যার উচ্চতা একটু হলেও বেশি আশেপাশের অঞ্চল থেকে। এই সমভূমিকে বলা হয় বন্যা কবলিত সমভূমি, ফ্ল্যাট প্লেন বা পলিগঠিত সমভূমি। এই পলিগঠিত সমভূমির বিশেষ বৈশিষ্ট্য, মাঝে মধ্যে জলাধার দেখা যেতে পারে, এর মধ্যে মাঝে মধ্যে জলাধার, ছোট ছোট হ্রদ, জল জমে আছে দেখা যেতে পারে। আর কি মারাত্মক বৈশিষ্ট্য, খুবই উর্বর হয়, চাষবাস দুর্দান্ত হয়। আমরা নিজেরাই পলিগঠিত সমভূমিতেই থাকি। পলি দ্বারা গঠিত সমভূমি তো কে তৈরি করেছে? নদী তৈরি করেছে এগুলোকে। তাহলে এগুলোকে বলা হচ্ছে প্লাবন সমভূমি বা পলিগঠিত সমভূমি। এদের বিশেষ বৈশিষ্ট্য, খুব উর্বর হয়, মাঝে মধ্যে জলাধার দেখা যেতে পারে, আর বন্যা কবলিত অঞ্চল, কারণ বন্যা সৃষ্টি হতে পারে। কারণ এটা যদি আরো উঁচু হতে থাকে বন্যা কম হবে, কিন্তু ওই যে এটা মাথায় রাখতে হবে, ও নিচে জমা করতে পারছে না, তাই উপরে জমা করছে, সিস্টেমেটিক ব্যাপার। ও নিচে উপত্যকার মধ্যে ওর জায়গা নেই, জল ধরে রাখতে পারছে না, তাই অত্যাধিক পরিমাণে যা আছে সব উপরে তুলে দিচ্ছে, পলিগুলো উপরেও সঞ্চয় হচ্ছে, চাষবাস খুব ভালো হচ্ছে। আমাদের ভারতের গাঙ্গেয় সমভূমি, এর থেকে ভালো পলিগঠিত সমভূমি আর কি আছে? এ তো সব থেকে বড় পলিগঠিত সমভূমি যদি বলা যেতে পারে আমাদের ভারতে। তো এটাই গাঙ্গেয় বদ্বীপ সমভূমি যেগুলো আছে, গাঙ্গেয় সমভূমি, গঙ্গার আশেপাশের যে সমভূমি আছে, এটাই হচ্ছে পলিগঠিত সমভূমির একটা ভালো উদাহরণ, গাঙ্গেয় সমভূমি। ঠিক আছে, এরপরে সমভূমি আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে বদ্বীপ সমভূমি। এই বদ্বীপ সমভূমিটা কি? এটা তো ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি যে নদী কি করে, নদী তোমার মানে যেটা মোহনা অঞ্চল, নদী মোহনা অঞ্চলে কি করে, পলি রাশি সঞ্চয় করে। সাপোজ এটা একটা নদী আসছে, নদী যত মোহনার দিকে আসবে তত নদীর কি হয় জানো তো, চওড়া হতে থাকে, প্রচুর জল নিয়ে আসে আর এইভাবে জল ঢেলে দেয়, আর পারছে না তো নিয়ে যেতে, এইভাবে ফেলে দিচ্ছে, ঢেলে দিচ্ছে। তখন নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে যেতে পারে, অবশ্যই ভাগ হয়ে যায়, অনেক শাখায় ভাগ হয়ে যেতে পারে। এখান দিয়ে একটা শাখা তৈরি করতে পারে, এদিক দিয়ে চলে গেল, আরেকটা শাখা এদিক দিয়ে তৈরি করতে পারে, এখান দিয়ে একটা নদী চলে গেল। তাহলে অনেক শাখায় ভাগ হয়ে যেতে পারে, নদী অনেক শাখায় ভাগ হয়ে যেতে পারে। এই যে এখান দিয়ে একটা শাখা ভাগ হয়ে এসছে, এইভাবে এখান দিয়ে তৈরি হয়েছে, একটা শাখা এখান দিয়ে তৈরি হয়ে চলে এলো। তাহলে এই দিক দিয়ে একটা শাখা চলে গেল, এদিক দিয়ে একটা শাখা চলে গেল। আর এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় নুড়ি, বালি, এগুলো সঞ্চয় হচ্ছে। আর ওর একটু যাওয়ার জায়গা দিতে হবে, ও চলে গেছে আর সঞ্চয় করে করে গেছে, সঞ্চয় করে। আমি শুধু একটু অংশ দেখালাম, এরকম তো সেই নদী টোটাল মোহনা বরাবর হতে পারে। এই যে এইভাবে ভূমিরূপটা টোটাল নদী মোহনা বরাবর হতে পারে। আমি অল্প একটু অঞ্চল দেখালাম যে নদী মোহনা অঞ্চলে নুড়ি বালি পলি সঞ্চয় করে মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টা, মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় ডেল্টাটিক প্লেন বা বদ্বীপ সমভূমি। একে কি বলা হয়? বদ্বীপ সমভূমি বা ডেল্টাটিক প্লেন। ফোর্থ লেটার অফ ডেল্টা, মানে গ্রিক লেটার, ফোর্থ লেটার অফ গ্রিক, যেটাকে বলা হয় ডেল্টা সাইন, ডেল্টা, ওই ডেল্টার মতো দেখতে। এ ফেলছে কোথায়? এ মোহনায় ফেলছে। কি? নুড়ি বালি পলি দিনের পর দিন ফেলছে। সমভূমি আমি দেখতে পাই যে আমরা যদি সুন্দরবন অঞ্চলে যাই, তো সেখানে আমরা তো দেখতে পাই যে একাধিক নদী, এদিক দিয়ে একটা নদী চলে গেছে, ওদিক দিয়ে একটা নদী চলে গেছে, ওখানে জঙ্গল সাফারি করছে নদী, মানে মানে লঞ্চে করে নদীর মধ্যেই দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, আর কি দেখছে? চারিদিকে জঙ্গল। হ্যাঁ, এটা কি কেন তৈরি হয়েছে? ওই যে বদ্বীপ তৈরি করে রেখেছে, ভর্তি বদ্বীপ, আর প্রচুর নদী, এর খাড়ি ওর খাড়ি, এই খাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, ওই খাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, আর দেখছে যদি বাঘ আসে, দেখছে যদি হরিণ আসে, নদীতেই আছে কিন্তু, এরকমই চ্যানেলের মধ্যে আছে, আর দুই দিকে ম্যানগ্রোভ উদ্ভিদ হয়ে রয়েছে। এই পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ সমভূমি সুন্দরবন, গঙ্গা, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, যেটাকে সুন্দরবন বলা হয়। এই পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ সমভূমি, এটা লার্জেস্ট ডেল্টাটিক প্লেন ইন দ্য ওয়ার্ল্ড। সুন্দরবন ডেল্টা, সুন্দরবন, এটা মাথায় রাখতে হবে। আর এখানে যে নদী নকশাটা দেখা যায়, বিশেষ বৈশিষ্ট্য, এটা বিরুনি আকৃতির নদী নকশা।
মেয়েদের চুলের বিনুনি যেমন আঁকা বাঁকা হয়ে থাকে, এখানেও আঁকা বাঁকা নদী প্রচুর পরিমাণে শাখা গড়ে ওঠে। ব্যাপারটা বোঝা গেছে? মোহনায় তো এই বদ্বীপ অঞ্চলে কি ধরনের নদী ব্যবস্থা দেখা যায়? বিনুনি আকৃতির। কি আকৃতির? বিনুনি আকৃতির নদী ব্যবস্থা, রিভার সিস্টেম। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? কি বুঝলি? আচ্ছা, এবার এটা উর্বর হবে কি হবে না? একদমই হবে না। সমুদ্রের উপকূল অঞ্চলে আছে, উর্বর হবে কি করে? লবণ জল মিশ্রের সাথে। মাটি তো লবণাক্ত হবে, এই লবণতা না কাটা অব্দি চাষ করা যাবে না এখানে। এই বদ্বীপ আস্তে আস্তে কি এদিকে সরে আসবে না? হ্যাঁ, তাহলে একটা সময় বদ্বীপ তো এখানেও এইটাই কানেক্টেড হয়ে এত দূর চলে আসতে পারে, এটা কানেক্টেড হয়ে এত দূর চলে আসতে পারে, এটা কানেক্টেড হয়ে এত দূর চলে আসতে পারে। তাহলে এটা কি হবে? ওল্ড, আর এখানে হবে নিউ। এই যে ওল্ড ডেল্টাটিক প্লেন, যেটা পরিণত বলতে পারি বা মৃত বলতে পারি, যে এখানে আর বদ্বীপ হবে না গঠন, তাহলে এটা দীর্ঘদিন ধরে আমরা যদি চাষবাস করা হয়, দীর্ঘদিন ধরে চেষ্টা করা হয়, তাহলে লবণতা কেটে যাবে। কারণ সমুদ্রের জল তো এখানে আর যাবে না, মিশবে না। লবণতা কাটাতে হবে আগে, তারপর চাষ করো, নাহলে ম্যানগ্রোভ উদ্ভিদ হবে। যদি উপকূলবর্তী অঞ্চল তুমি দেখো, সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদ হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে এই যে বদ্বীপ সমভূমি অঞ্চলের, এটা লিখতে হবে কিন্তু। আর আর কি লিখবো? এটা জোয়ার ভাটার অঞ্চল হতে পারে, জোয়ার ভাটার প্রভাব থাকতে পারে বদ্বীপ অঞ্চলের উপকূলবর্তী অঞ্চল। ব্যাপারটা বোঝা গেছে? বদ্বীপ সমভূমি। এবারে আমরা যেটার মধ্যে ঢুকবো, আরো একটা সমভূমি আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি পড়েছো তোমরা? ধরো, হ্যাঁ, এইটা মরুভূমি অঞ্চল, এখানে বালি আছে প্রচুর পরিমাণে, বালি আছে। আচ্ছা, এই বালি উড়িয়ে নিয়ে যায় কে বলো? বায়ু। বায়ু, বায়ু বালি উড়িয়ে নিয়ে যায়, বালুকণা উড়িয়ে নিয়ে যায়। কত দূর পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে? যদি বনভূমি থাকে আর নিয়ে যেতে পারবে না। কেন? কারণ এই বনভূমি কি করছে? ওকে আটকে দিচ্ছে। আর যদি বায়ু চাপের একটা পার্থক্য, এই যে নদীর উপরে যে উইন্ড সিস্টেম রয়েছে, বায়ু রয়েছে, আর স্থলভাগে যে বায়ু রয়েছে, এদের মধ্যে তো চাপের পার্থক্য থাকবেই। তো এই বায়ু কি করে? এই নদীর আশেপাশ পর্যন্ত কিন্তু বালি উড়িয়ে নিয়ে যেতে পারে। নদী ক্রস খুব একটা করে না, কারণ এই যে চাপের পার্থক্য তৈরি হচ্ছে, বায়ু কিন্তু বালি এখানে সঞ্চয় করলো নদীর ধারে। তাহলে এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে গিয়ে ও আরেক জায়গায় সঞ্চয় করে সমভূমি তৈরি করলো। ব্যাপারটা বুঝতে হবে, এক জায়গা থেকে বায়ু বালি উড়িয়ে নিয়ে গিয়ে আরেক জায়গায় কিন্তু সঞ্চয় করে সমভূমি তৈরি করলো। এই ধরনের সমভূমিকে বলা হয় লোয়েস সমভূমি। লোয়েস শব্দের অর্থ হলো স্থানচ্যুত বস্তু। লোয়েস শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু। এরকম উদাহরণ আছে, যেমন চীনের গোবি মরুভূমি, এটা একটা শীতল মরুভূমি। চীনের গোবি মরুভূমি থেকে বায়ু বালি উড়িয়ে নিয়ে যায়, গিয়ে হোয়াংহো নদীর তীরে, কোথায়? হোয়াংহো নদীর অববাহিকায়, সেখানে কিন্তু বালি সঞ্চয় করে এই সমভূমি তৈরি করেছে। এটা কি ধরনের সমভূমি? এটা লোয়েস সমভূমির উদাহরণের মধ্যে পড়বে। এটা কিন্তু খুব একটা উর্বর হয় না, দীর্ঘদিন ধরে এর সাথে জৈব পদার্থ সঞ্চয় হতে 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 হিউমিফিকেশন প্রসেস হতে 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 ধীরে ধীরে কিন্তু এখানে মাটি তৈরি হবে। বন্যা হতে পারে, এই যে নদী অববাহিকা, তো এটা এখানে বন্যা হতে পারে, তারপর নতুন মাটি তৈরি হতে পারে, চাষ হতে পারে। কিন্তু শুধু বালি জমা হয়েছে, সে কি আর চাষের উপযুক্ত হবে? হবে না। তো এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা যে সমভূমিটা পড়বো সেটা হচ্ছে হ্রদ সমভূমি। এটা সহজ একদমই, কিছুই না। কোনো একটা হ্রদ রয়েছে, সাপোজ এখানে একটা হ্রদ রয়েছে, এটা একটা সাপোজ হ্রদ। তাহলে হ্রদের মধ্যে তো জল থাকে, জল আছে। আর একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা হ্রদ। এবার এই হ্রদে বিভিন্ন নদী এসে কানেক্ট হতে পারে। এদিক দিয়ে একটা নদী এসছে, এদিক দিয়ে একটা নদী এসছে, কানেক্ট হয়েছে। এই নদীগুলোর মোহনা হচ্ছে এই হ্রদটা। আচ্ছা, এই নদী পলি নিয়ে আসে না? ক্ষয় করে নিয়ে আসছে, নুড়ি বালি পলি কাপড় কাদা সব এনে কোথায় ফেলছে? এই নদীর মোহনায় ফেলছে। তাহলে নদীর মোহনা দিনের পর দিন আস্তে আস্তে এই যে হ্রদের যে অঞ্চলটা আস্তে আস্তে সঞ্চয় হচ্ছে, তো তাহলে এই সঞ্চয়ের মাত্রা বাড়তে থাকবে। ছোট ছোট বদ্বীপ তৈরি হচ্ছে, এখানে এখানে একটা ছোট বদ্বীপ, এখানে একটা ছোট ছোট বদ্বীপ। তার তো মোহনা অঞ্চল, এখানে আরো তো, ও তো স্টপ থাকবে না, ও তো তৈরি করতেই থাকবে, সঞ্চয় করতেই থাকবে। কি স্টপ থাকবে এখানে? এখানে এসেছে না, ও ওখানে সঞ্চয় করে আস্তে আস্তে হ্রদটাকে বন্ধ করে দেবে। আস্তে আস্তে ও হ্রদে আর জায়গা থাকবে না, পুরোটাই সঞ্চয় হয়ে যাবে। তাহলে পুরো হ্রদটাই যদি সঞ্চয় হয়ে যায়, তাহলে পুরো হ্রদটা জুড়েই তো একটা সমভূমি তৈরি হবে।
এই ধরনের সমভূমিকে আমরা কি বলতে পারি? হ্রদ সমভূমি। ব্যাপারটা বোঝা গেছে? এটাকে কি বলা হয়? হ্রদ সমভূমি। তাহলে এই ধরনের সমভূমিগুলোই আমাদের সিলেবাসে আছে। কিছু আছে ক্ষয়জাত সমভূমি। কি হতে পারে? কোনো একটা পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে তো ক্ষয় প্রক্রিয়া চলতেই থাকবে। ফোন বন্ধ হলো দেখিস? দেখতে বলেছিলাম না? দেখিস না, এটা মুখে বলে দিচ্ছি, বলছি। হ্রদ সমভূমি বললাম, তাই তো? এরপরে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমিটা কিভাবে তৈরি হতে পারে? উপকূলীয় সমভূমিটা ধরো, এটা আমাদের ভারতের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের ভারতের উপকূল অঞ্চল এটা। এইদিকে কোন সাগর আছে? আরব সাগর। আর এইদিকে বঙ্গোপসাগর। তাহলে এই যে আরব সাগর এবং বঙ্গোপসাগরের যে উপকূলবর্তী অঞ্চল, সেখানে ক্ষয় বা সঞ্চয় করলে কে করবে? সমুদ্র করবে। এখানে ক্ষয় বা সঞ্চয় করলে সমুদ্র করবে। এইখানে পাহাড়ি অঞ্চল বা যে অঞ্চলই আছে সেখানে ক্ষয় কাজ করবে সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ এখানে ক্ষয় করে সঞ্চয় করে সমভূমি তৈরি করে। তোমরা সমুদ্র সৈকতে গেছো, পুরী বিচ বা দীঘা বিচে তোমরা কেউ না কেউ গেছো, সেখানে তো এই যে বালুকণা সঞ্চয় করেছে কে? ওখানে নদী সঞ্চয় করেছে, সমুদ্রের তরঙ্গ সঞ্চয় করেছে এগুলোকে। তাহলে সঞ্চয় করলো কি করে? ক্ষয় না করলে কি সঞ্চয় হবে? তাহলে ক্ষয়টা করলো কে? নদী, এই সমুদ্রই করেছে। সঞ্চয়টা করলো কে? সমুদ্রই করেছে। তাহলে এই যে উপকূলবর্তী অঞ্চলে এই সমভূমিটা যে তৈরি হয়েছে, এটাকে কি সমভূমি বলবো আমরা? উপকূলীয় সমভূমি। এই সমভূমিটাকে আমরা বলবো উপকূলীয় সমভূমি। আমাদের ভারতের দুই উপকূলেই রয়েছে, পূর্ব উপকূলে এবং পশ্চিম উপকূলে। এটা পশ্চিম উপকূল আরব সাগরের উপকূল, আর এটা পূর্ব উপকূল বঙ্গোপসাগরের উপকূল। দুটো উপকূলেই কিন্তু উপকূলীয় সমভূমি রয়েছে। যেমন এইটা গুজরাট উপকূলীয় সমভূমি, এটা কঙ্কন উপকূলীয় সমভূমি, এটা কর্ণাটক উপকূলীয় সমভূমি, এটা মালাবার উপকূলীয় সমভূমি, এটা করমণ্ডল উপকূলীয় সমভূমি, এটা উত্তর সরকার উপকূলীয় সমভূমি। বিভিন্ন নামও দেওয়া আছে এই উপকূলীয় সমভূমিগুলোর। ব্যাপারটা বোঝা গেছে? এই উপকূলীয় সমভূমিগুলোর কিছু বৈশিষ্ট্যও আছে। এই উপকূলীয় সমভূমিতে নদীও এসেছে বেশ কিছু, বিশেষ করে পূর্ব উপকূলীয় সমভূমিতে। কারণ আমাদের ভারতের ঢালটা হচ্ছে এরকম, পূর্ব দিক থেকে পশ্চিম দিক না পশ্চিম দিক থেকে পূর্ব দিক? এক্স্যাক্টলি। আমাদের ভারতের পশ্চিম উপকূলটা উঁচু এবং পূর্ব উপকূলটা নিচু। অর্থাৎ আমাদের ভারতের ঢালটা হচ্ছে ঠিক এরকম। এরকম যদি আমাদের ভারতের ঢাল হয়, তাহলে নদীগুলো এদিকেই যাবে। এইদিকে মানে পূর্ব দিকে অনেক নদী এসেছে, তাহলে নদী এসে এই উপকূলবর্তী অঞ্চলে একটু আধটু বদ্বীপ তৈরি করবে না? তাহলে পূর্ব উপকূলেই বদ্বীপ তৈরি হয় বেশি, পশ্চিম উপকূলে হয় না। এক্সেপশনাল, পশ্চিম উপকূলে দুটো নদী গেছে, যেমন নর্মদা, তাপ্তি। তারা গ্রস্ত উপত্যকার ভেতর দিয়ে গেছে, ঢাল তো ফলো করিনি ওরা। গ্রস্ত উপত্যকা যেহেতু গভীর খাত তৈরি করেছে, ওখান দিয়ে নদী গেছে, ঢালের বিপরীতে গেছে ওরা, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে। তাহলে আমাদের এই যে উপকূলীয় সমভূমি অঞ্চল, বিশেষ করে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল, এটা আমাদেরকে কিন্তু লিখতে হবে। এরপরে ওই যে ক্ষয়জাত সমভূমি, কোনো পাহাড়ি অঞ্চল, তারা দিনের পর দিন ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে, ক্ষয় কারা করছে? বহির্জাত শক্তি। তারা কারা? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। দিস আর দ্য এক্সোজেনেটিক ফোর্স অ্যান্ড দ্য প্রসেস অ্যান্ড দ্য কম্পোনেন্টস। এরা বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন ধরনের উপাদান। আর এদের শক্তির উৎস হচ্ছে সূর্য, শক্তি প্রদান করছে এদের। দিনের পর দিন ক্ষয় হচ্ছে, ক্ষয় হলে উচ্চতা কমছে, সমভূমির আকার ধারণ করলে ক্ষয়জাত সমভূমি। আমরা এটাকে সমপ্রায় ভূমি বলতে পারি। এই সমপ্রায় ভূমির মধ্যে যদি মাঝে মাঝে উঁচু উঁচু ঢিবি থাকে, তাদেরকে মোনাডোনক বলা হয়। কি বলা হয়? আবার এটাই যদি মরুভূমি অঞ্চলে হয়, বায়ুর ক্ষয় কাজের ফলে, সেটা আবার ইনসেল বার্জ বলা হয়। ব্যাপারটা বুঝতে হবে। কখনো কখনো নদী এবং বায়ু দুজন মিলেও কাজ করতে পারে মরুভূমি অঞ্চলে। আমরা পেডিক প্লেন আর পেনিক প্লেন পড়েছি। শুধু যদি নদী কাজ করে, তাহলে আমরা কি বলবো তাকে? শুধু নদী ক্ষয় করেছে। আর নদীর সঙ্গে বায়ু যুক্ত হয়েছে। একটা হচ্ছে পেনিক প্লেন, যেখানে নদী যুক্ত রয়েছে, একটা পেডি প্লেন, যেখানে বায়ু যুক্ত রয়েছে। এটা আমাদেরকে মাথায়। বাজাদা,
যেখানে পাথর রয়েছে, বড় বড় নুড়ি, কাকর, এগুলো যুক্ত হয়ে রয়েছে, বাজাদা সমভূমি তৈরি হয়েছে। এগুলো কোথায়? এগুলো মরুভূমি অঞ্চলে। এগুলো মরুভূমি অঞ্চলে। এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। শর্ট শর্ট কনসেপ্ট গুলো আমাদেরকে দেখতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? সেগুলো কোথায় আছে? আমাদের নদীর মানে আমাদের সমভূমি অঞ্চলের ছোট ছোট জিকে গুলো, ছোট ছোট জিকে গুলো, মেসা, বিউট বা বাটে, এই যে সমভূমি অঞ্চল, এই যে ইনসেলবার্স তৈরি হয়েছে মরুভূমি অঞ্চলে, এই ইনসেলবার্স ভেঙে গেছে, ভেঙে ছোট ছোট টেবিলের মতো আকৃতি ধারণ করেছে। এদেরকে মেসা বলা হয়। মেসা থেকে আরো ছোট যদি হয় তাকে বাটে বা বিউট বলা হয়। এগুলোও ছোট ছোট জিকে মূলক কোয়েশ্চেন, এটা মাথায় রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইগুলো গেল আমাদের সমভূমির বিভিন্ন ধরনের, যেগুলো আমাদের সিলেবাস ওরিয়েন্টেড। আর কি পড়তে হবে? মানুষের জীবনে সমভূমির কি ভূমিকা রয়েছে? প্রচুর ভূমিকা, কারণ মানুষ ম্যাক্সিমাম সমভূমিতেই বাস করে, চাষবাস সমভূমিতেই করে, পরিবহন ব্যবস্থা সমভূমিতেই ভালো, পশুপালন সমভূমিতেই বেশি হয়, শিল্প বেশি সমভূমিতেই গড়ে উঠেছে। দ্য ওয়ার্ল্ড 80% পপুলেশন আমরা যদি দেখি, 80 অ্যান্ড অ্যাভাব, সে কিন্তু এই সমভূমিতেই আছে। যত সমভূমি আছে এই পৃথিবীতে, সেই সমভূমি, চাষযোগ্য সমভূমিতেই বেশি মানুষ বাস করে। নদী উপত্যকা তীরবর্তী অঞ্চলে বেশি মানুষ বাস করে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সমভূমির গুরুত্ব লেখা যায়, কোনো অসুবিধা নেই। অনেক পয়েন্ট ইউজ করা যেতে পারে। সে পশুপালন হতে পারে, কৃষিকাজ হতে পারে, শিল্প হতে পারে, পরিবহন ব্যবস্থা হতে পারে, বসতি স্থাপন হতে পারে, সাম্রাজ্য, সভ্যতা, নদী কেন্দ্রিক হতে পারে। সব প্রাচীনকাল থেকে আমরা দেখে আসছি সমভূমি কিন্তু একটা গুরুত্ব মানুষের জীবনে রয়েছে। তাহলে বুঝতে অসুবিধা নেই। মালভূমি, সমভূমি, ঠিক আছে। পরের যে আমাদের ক্লাস হবে সেখানে আমরা আবহবিকার নিয়ে ডিটেলস আলোচনা করব।